এখন দোকানে তেমন কাস্টমারের দেখা নেই। সূর্য প্রায় মাথার ওপরে। মনু মিয়া নিজের চায়ের দোকানের বেঞ্চিতেই চিত হয়ে শুয়ে রয়েছেন। হঠাৎ একটা লোক তার পাশে এসে দাঁড়ালো। শান্ত কণ্ঠে মনু মিয়াকে বলল, এই যে মিয়া ভাই, আপনার 50,000 টাকা ফেরত দিতে আইছি। কথাটা শুনে মনু মিয়া চমকে শোয়া থেকে উঠে বসলেন। লোকটার দিকে বড় বড় চোখ করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তিনি। কিছুটা উত্তেজিত কণ্ঠে বললেন, কেডা আপনি, আর কিহের 50,000 টাকা? এইবার ওই লোকটা আমতা আমতা করে বলতে লাগলো, ইয়ে মানে ভাই, আমি রিক্সা চালাই। গত 4 দিন আগে ঠিক দুপুরে আপনার চায়ের দোকানে আমি আসি। ওই দিনও আপনি এইভাবেই বেঞ্চিতে শুইয়াছিলেন। আমি একটা কলা আর রুটি নিলাম। আপনারে 20 টাকার নোট দিছিলাম। রুটি কলার দাম হয়েছিল 15 টাকা। আপনি কইছিলেন নোটটা দোকানের ক্যাশ বাক্সে রাইখা 5 টাকা ফেরত নিতে। আপনার ঘুম ধরছে, শোয়া থেকে উঠবেন না। আমি ক্যাশ বাক্সে টাকা রাখতে গিয়া চমকাই উঠলাম। ক্যাশ বাক্সে 500 টাকার নোটের একটা বান্ডেল। এইটা এইভাবে রাইখা আপনি ঘুমাইতেছিলেন, তাই আর লোভ সামলাইতে পারি নাই। টাকাটা নিয়া চইলা গেছিলাম। এখন নিজের ভুল বুঝতে পারছি। আমি চোর। টাকাটা রাখেন আর আমারে মন থিকা মাফ কইরা দেন। কোনো অভিশাপ দিয়া থাকলে তুইলা নেন। মনু মিয়া এতক্ষণ হতভম্ব দৃষ্টিতে লোকটার মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিলেন। লোকটার হাতে আসলেই 500 টাকা নোটের একটা বান্ডেল। মনু মিয়া এবার গলায় যথেষ্ট বিস্ময় ফুটিয়ে লোকটাকে বললেন, আপনি কি পাগল হয়েছেন নাকি? এই টাকা আমার না। 500 টাকার নোটের বান্ডেল আমি কই পামু? আর থাকলে কি এইখানে বৈশা চা বানাইতাম, একটা মুদির দোকান দিয়া দিতাম। এছাড়া এতগুলা টাকা আমি ক্যাশ বাক্সে রাইখা নিশ্চিন্তে বেঞ্চিতে শুইয়া ঘুমামু কেন? কেডা, আপনার মতলব কি? এবার মনসুর আলীও হতভম্ব হয়ে মনু মিয়ার দিকে তাকিয়ে রইলেন। মনসুর আলী এবার গলায় কিছুটা করুণা ফুটিয়ে বললেন, এত কথা বুঝি না ভাই। আমার স্পষ্ট মনে আছে আমি আপনার দোকান থেকে চুরি করছি। এখন টাকাটা রাখেন আর আমারে মুক্তি দেন। মনু মিয়া এবার বেশ রেগে বললেন, মজা করার আর জায়গা পান না মিয়া? আপনারে চিনি না, আপনার টাকা নিমু কেন? তার উপরে আবার আওলা জাওলা কথা কইতেছেন। বুঝছি আপনি ধান্দাবাজ। আমারে টাকা ধরাইয়া বিপদে ফেলাইতাছেন। এক্ষুনি আমার সামনে থিকা যান, নইলে কিন্তু লোক ডাইকা পুলিশে দিমু। রিক্সাওয়ালা মনসুর আলীর কোনো কথাই আর মনু মিয়া শোনেন না। তাকে ধমকে দোকানের সামনে থেকে তাড়িয়ে দেন। দোকানের সামনে থেকে তাড়িয়ে দেন তিনি। মনসুর আলী টাকার বান্ডেলটা নিচের লুঙ্গির গোছায় বেঁধে রাস্তায় হাঁটা দেন। মনসুর আলীর মুখটা গম্ভীর হয়ে আছে। চাওয়ালা লোকটার এই আচরণে তিনি হতভম্ব এবং বিস্মিত। মনসুর আলীর স্পষ্ট মনে আছে, এই লোকটার চায়ের দোকান থেকেই 4 দিন আগে তিনি এই টাকার বান্ডেলটা চুরি করেছিলেন। তাহলে লোকটা এই সব কিছু অস্বীকার করছে কেন? টাকাটা লোকটার না হলেও এতগুলো টাকা দেখে লোকটার উচিত ছিল টাকাগুলো লুফে নেওয়া। লোকটা তাও করল না। মনসুর আলী হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছেন। তিনি বুঝতে পারছেন না এই টাকাগুলো নিয়ে তিনি এখন কি করবেন। এই 50,000 টাকা কোনো সাধারণ টাকা নয়, রহস্যময় টাকা। ওই দিন চায়ের দোকান থেকে টাকাগুলো নিয়ে বাড়ি ফেরার পর থেকে এই পর্যন্ত অদ্ভুত সব ঘটনা ঘটেছে মনসুর আলীর সাথে। ওই দিন এই টাকাগুলো নিয়ে বাড়িতে গিয়েই দেখলেন তার 2 ছেলে মেয়ে ভয়ঙ্কর রকমের অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। তার স্ত্রী তাদের মাথায় পানি ঢালছেন। এই তো সকালবেলা পরিপূর্ণ সুস্থ 2 জন ছেলে মেয়েকে বাড়িতে রেখে তিনি রিক্সা চালাতে গেলেন। কিন্তু এখন আর তার ছেলে মেয়েদের চেহারা চেনা যাচ্ছে না। দুজনের চোখের নিচে কালি পড়ে গেছে। দেখে মনে হয় কতদিন ঘুমায়নি। মুখসহ পুরো শরীর শুকিয়ে গেছে। দেখে মনে হয় কতদিন না খেয়ে আছে। তার স্ত্রী তাকে বললেন, আজ দুপুরের আগেও পুরোপুরি সুস্থ ছিল তারা। দুপুরে হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যায়।
এরপর থেকে এই অবস্থা। হঠাৎ শরীর জ্বরে পুড়ে যায়, আবার ঠান্ডা হয়ে যায়। মনসুর আলী সেদিন তার স্ত্রীকে এই টাকার কথা বলেননি। তিনি টাকাগুলো পেয়ে যতটা আনন্দ পেয়েছিলেন, তার ছেলে মেয়েদের অসুস্থ অবস্থায় দেখে তার চেয়ে বেশি কষ্ট পেলেন। তাও তিনি টাকাগুলো গুনে দেখলেন, ঠিক 50,000 টাকা রয়েছে বান্ডেলটিতে। মনসুর আলী সেখান থেকে 2,000 টাকা নিয়ে বাকি টাকা ঘরের এক বাক্সে লুকিয়ে রাখলেন। তার বাচ্চাদের ডাক্তারখানায় নিয়ে যাওয়ার মতো অবস্থা নেই। টাকা যেহেতু আছে, তাই একজন ডাক্তারকে তিনি নিয়ে এলেন বাড়িতে। ডাক্তারকে যখন তারা বললেন এরা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার অবাক হলেন এবং বললেন, হঠাৎ করে শিশু দুটো এতটা অসুস্থ হতে পারে না। এদের দেখে বোঝা যাচ্ছে এদের ঠিকমতো খাওয়া দাওয়া দেওয়া হয়নি অনেক দিন ধরে। এদের ঘুমেও সমস্যা। আপনারা এদের ঠিকমতো যত্ন নেন না। এই কিছু ভিটামিন লিখে দিচ্ছি, আর ফলমূল এনে খাওয়াবেন। শরীরটা অত্যন্ত দুর্বল এদের। ডাক্তার চলে গেল। মনসুর আলী কিছুতেই ভেবে পাচ্ছেন না তার ছেলে মেয়ে হঠাৎ করে এতটা শুকিয়ে গেল কিভাবে। সকালেই তো কত সুন্দর ছিল। ডাক্তারের কথা মতো ভিটামিন আর ফলমূলও আনালেন তিনি। তবে এইগুলো খেতে পারল না তার সন্তানেরা। একটু মুখে দিতেই বমি করে ফেলে দিচ্ছে, শরীর আরো শুকিয়ে যাচ্ছে। মনসুর আলীর সন্দেহ হলো এদের জিনে ধরেছে। কবিরাজকে দিয়ে তাবিজ পড়িয়ে আনলো, কিন্তু সেই তাবিজেও কাজ হলো না। তার সন্তানেরা আরো বেশি অসুস্থ হচ্ছে। মনসুর আলী কয়দিন রিক্সা নিয়েই বের হতে পারলেন না। সেই বান্ডেল থেকে 4-5 হাজার টাকা তার খরচ করা শেষ হয়ে গেছে। মনসুর আলী সেই টাকার বান্ডেলটা গুনে দেখতে নিল বাকি কত টাকা রয়েছে এখন। মনসুর আলী টাকা গুনে হতভম্ব হয়ে গেলেন। বান্ডেলে রয়েছে 50,000 টাকা। সে আরো কয়েকবার গুনল, হ্যাঁ 50,000 টাকাই তো আছে। কিন্তু সে তো এখান থেকে অনেকগুলো টাকা খরচ করেছে। এখন তো টাকা কম থাকার কথা এখানে। মনসুর আলীর মনে সন্দেহ জাগল। এই টাকা কোনো সাধারণ টাকা নয়, এই টাকা চুরি করা টাকা। এই টাকা সে চুরি করেছে এক বৃদ্ধ চাওয়ালার কাছ থেকে। মনসুর আলীর এখন মনে পড়ছে এই টাকাটা নিয়ে এই বাড়িতে আসার পর থেকেই যত ঝামেলা শুরু হয়েছে। তার সন্তানেরা অসুস্থ হয়েছে। হয়তো সেই বৃদ্ধ লোকটার অনেক কষ্টের টাকা এটা। তাই টাকা চুরির পর লোকটা তাকে অভিশাপ দিয়েছে। এখন তাই তার পরিবারের এই অবস্থা। মনসুর আলী অনুতপ্ত হলেন। তিনি টাকার বান্ডেলটা নিয়ে আবার সেই চাওয়ালার কাছে গেলেন। কিন্তু চাওয়ালার আচরণে তিনি আবার হতভম্ব হয়ে গেলেন। চাওয়ালা তাকে চিনতে পারলেন না এবং এমন ভাব করলেন যেন টাকাটা তার নয়। মনসুর আলী চিন্তিত মুখ করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তিনি বুঝতে পারছেন না টাকাগুলো দিয়ে এখন কি করবেন। এইগুলো কোনো সাধারণ টাকা নয়। এইগুলো নিয়ে কিছুতেই বাড়ি ফেরা যাবে না। মনসুর আলী বাকিটা সময় রাস্তায় রাস্তায় হাঁটলেন। এশার আজানের পর একটা নির্জন রাস্তা ধরে হাঁটা শুরু করলেন। এই রাস্তাটা সন্ধ্যার পরেই নির্জন হয়ে যায়। রাস্তাটা ভালো না, ছিনতাইকারী, পকেটমার, চোর ডাকাতে ভরা। তবে মনসুর আলী হাঁটছেন অভয়ে। সারাদিনে এই টাকাগুলো কাউকে দেওয়ার মতো সাহস করতে পারেননি তিনি। এই রাস্তায় কিছুক্ষণ হাঁটলে কেউ না কেউ ছুরি ধরে তার সামনে এসে দাঁড়াবে। মনসুর আলী তখনই ভয় পাওয়ার ভান করে টাকাটা তাকে দিয়ে দেবেন। ব্যাস, ঝামেলা মুক্ত। তিনি অনেকটা পথ হেঁটে এলেন। এখনো কেউ তাকে ধরছে না। তার মনে পড়ে সারাদিন শেষে 500 টাকা উপার্জন হওয়ার পর এই রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় তার বুক ধকধক করে কাঁপত। দু একবার তাদের মুখোমুখিও হয়েছিলেন। অথচ আজ এতগুলো টাকা নিয়ে হাঁটছেন, তার মনে কোনো ভয় নেই। মনসুর আলী ভাবলেন তার লুঙ্গি আর শার্ট দেখে হয়তো তারা বিভ্রান্ত হচ্ছে। তাই তিনি টাকা হাতে নিয়ে গুনতে গুনতে রাস্তা ধরে এগোতে লাগলেন। এবার তার কিছুটা ভয় লাগছে।
তার মনে হচ্ছে এই বুঝি কেউ তার পিঠে ছুরি বসিয়ে দেবে। মনসুর আলীকে অবাক করে দিয়ে তার সামনে একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। তিনি টাকা হাতেই হা করে গাড়িটার দিকে তাকিয়ে রইলেন। গাড়িটা থেকে ফর্সা করে মধ্যবয়সী পুলিশের ড্রেস পরা একটা লোক পিস্তল হাতে বের হলেন। মনসুর আলীর সামনে এসে দাঁড়িয়ে তাকে পা থেকে মাথা পর্যন্ত কয়েকবার পর্যবেক্ষণ করলেন। এরপর কিছুটা রাগী কণ্ঠে মনসুর আলীকে বললেন, কিরে শালা, আমার এলাকায় ছিনতাই, তাও এতগুলো টাকা? কোথা থেকে ছিনতাই করেছিস? কারে খুন করে টাকা নিচ্ছিস? লাশ কই ফেলছিস? কথাগুলো শুনে মনসুর আলীর গলা শুকিয়ে গেল। সে টাকাগুলো ছিনতাই করেনি, করেছে চুরি। কিন্তু চুরির কথাও বলা যাবে না পুলিশের সামনে। তাই তিনি আমতা আমতা করে বললেন, খুন করব কেন স্যার? আমি গরিব মানুষ, এইটা আমার অনেক কষ্টের টাকা। গ্রামে গেছিলাম, জায়গা বেচা টাকা নিয়ে শহরে ফিরলাম। এইবার সেই পুলিশটা আরো রেগে গেলেন। বললেন, মিথ্যা কথা বলার আর জায়গা পাস না? আমারে দেখা তোর বেয়াক্কেল মনে হয়? তোর কষ্টের টাকা হইলে এই নির্জন রাস্তা দিয়ে এইভাবে গুনতে গুনতে যাইতি? চল বেটা থানায়। হতভম্ব মনসুর আলীকে হাত কড়া পরিয়ে থানায় আনা হলো। সারা রাত তিনি লকআপে থাকলেন। নিজের সন্তান এবং স্ত্রীকে নিয়ে সারা রাত দুশ্চিন্তা করলেন। একে তো তার সন্তানেরা অসুস্থ, তার উপর তার স্ত্রীকে তিনি কিছু না জানিয়েই বাড়ি থেকে বের হয়েছিলেন। এই যে তিনি জেলে, এটাও সে জানে না। সেও হয়তো প্রচুর দুশ্চিন্তা করছে। সকাল হতেই তার স্ত্রী এবং 2 সন্তানকে থানায় দেখে তিনি বেশ অবাক হলেন। তার চোখে পানি চলে এলো। তিনি ভাবছেন, এটা স্বপ্ন না তো? তার 2 সন্তানকেই আগের মতো সুস্থ দেখাচ্ছে। তিনি বিস্মিত কণ্ঠে তার স্ত্রীকে বললেন, তোমরা এইখানে? তোমরা জানলা কেমনে আমি জেলে? আর বাবুগো অসুখ দেখি শেষ। তার স্ত্রী বললেন, আজ সকালে একটা লোক আইছিল বাড়িতে, তোমার লগে নাকি রিক্সা চালায়। সে গত রাইতে থানায় জিডি করতে আইসা তোমারে দেখছে। আর গতকাল রাইতে হঠাৎ কইরাই এগোর জ্বর গেল গা, শরীরও আবার আগের মতো হইয়া গেছে। কেমনে হইল বুঝলাম না, জিন মনে হয় ছুটছে। মনসুর আলী আনন্দে আর কোনো কথা বলতে পারলেন না। তার সন্তানেরা সুস্থ আছে, এর চেয়ে আনন্দের তার কাছে আর কিছুই নেই। তিনি তার স্ত্রীকে চলে যেতে বললেন এবং চিন্তা না করতে বললেন। মনসুর আলী জেলে চুপচাপ বসে আছেন। তার এখন জেলখানাটাকেও বেহেশত লাগছে। তিনি এখন নিশ্চিত ওই 50,000 টাকাই অভিশপ্ত। টাকাটা যেই গত রাতে পুলিশ নিয়েছে, তারপর থেকে তার সন্তানেরা সুস্থ হয়ে গেছে। এখন মরেও শান্তি। পরের 2 দিনও মনসুর আলী থানার হাজতে রইলেন। খাবারের সময় তাকে খাবার দিয়ে যাচ্ছে, কিন্তু এই টাকা প্রসঙ্গে তাকে কেউ কিচ্ছু জিজ্ঞেস করছে না এখনো। যেই পুলিশ অফিসার তাকে থানায় নিয়ে এসেছিলেন, তিনিও তাকে আর দেখতে আসেননি। এর মধ্যে তার স্ত্রী সন্তানেরা কয়েকবার তার সাথে দেখা করতে এসেছে। সব মিলিয়ে তার হাজতে থাকতে খারাপ লাগছে না। এটা অপ্রত্যাশিত। আরো 2 দিন পর সকালে মনসুর আলীর ঘুম ভাঙল একজন পুলিশ অফিসারের ডাকে। ঘুম ঘুম চোখে তাকালেন তিনি। প্রথমে চিনতে না পারলেও পরে চিনতে পারলেন, এই পুলিশ অফিসারই তাকে থানায় ধরে নিয়ে এসেছিল। তার মনে ক্ষীণ সন্দেহ জাগল, এখন হয়তো তাকে মারধর করে জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে অবাক করে দিয়ে পুলিশ অফিসারটা হাজতের মেঝেতে বসে পড়লেন। করুণ মুখ করে মনসুর আলীকে বললেন, আমি এসআই ইকবাল, আমাকে মাফ করে দিয়েন ভাই, মন থেকে মাফ করে দিয়েন ভাই। কোনো অভিশাপ দেয়া থাকলে তুইলা নেন ভাই, খুবই বিপদে আছি। পুলিশ অফিসারের হঠাৎ এই ব্যবহারে বিস্মিত হলেন মনসুর। কিছু না বোঝাই কৌতূহলী চোখে তার মুখের দিকে তাকিয়ে রইলেন। এসআই ইকবাল একটা দীর্ঘশ্বাস নিয়ে আবার বলতে লাগলেন, আমি বুঝতে পারছি ভাই, আপনি ওই দিন সত্য কথাই বলেছিলেন। ওই টাকা আপনার কষ্টের টাকা ছিল। আমি ওই দিন আপনাকে জোর করে থানায় নিয়ে আসলাম, আর ওই 50,000 টাকা
থানায় জমা না দিয়ে নিজের কাছে রেখে দিলাম। লোভ ভাই, লোভ। ওই টাকাটাতে আপনার অভিশাপ লাগছে। টাকাটা নিয়া বাড়িতে যাওয়ার পর থেকেই আমার পরিবারে অঘটন ঘটল। আমার 3 বছর বয়সের মেয়ে অহনা হঠাৎ অসুস্থ হয়ে গেল। হঠাৎ করে জ্বর আসে, আবার সেরে যায়, আবার আসে। শরীরও শুকিয়ে যাচ্ছে। ডাক্তার বলছে অনেক দিন ধরে খাবারের অভাবে আর ঘুমের অভাবে এসব হচ্ছে। কিন্তু হঠাৎ করে কেন এমন হলো? ডাক্তার, কবিরাজ সব দেখাইলাম, তাও সুস্থ হচ্ছে না মেয়েটা। আপনার টাকার অভিশাপ লাগছে। টাকাটা রাখেন, আর আপনি আমাকে মন থেকে মাফ করে দেন। আমার একটাই মেয়ে। এইটুকু বলেই এসআই ইকবাল পকেট থেকে সেই টাকার বান্ডেলটা বের করে মনসুর আলীর দিকে বাড়িয়ে দিলেন। মনসুর আলী সেই টাকার বান্ডেলটা দেখে আঁতকে উঠলেন। ভয়ে তার শরীর জমতে শুরু করল। বড় বড় চোখ করে তিনি টাকার বান্ডেলটার দিকে তাকিয়ে রইলেন। তার পিঠ ঠেকে গেছে দেয়ালে। তাকে এতটা ভয়ে অস্থির হতে দেখে এসআই ইকবালও অবাক হলেন। মনসুর আলী ভয়ে মাথা নিচু করে কাঁদতে শুরু করেছে। মনসুর আলী পুরো ঘটনাটা এসআই ইকবালকে খুলে বললেন। ইকবাল প্রথমে ঘটনাটা বিশ্বাস করতে চাইলেন না, কিন্তু তার বিশ্বাস করা ছাড়া আর উপায়ও ছিল না। ঘটনাটা তো অলৌকিক বটেই। তা না হলে তার মেয়ে হঠাৎ করে এতটা অসুস্থ হবে কেন? এসআই ইকবাল এবং মনসুর আলী সেই চায়ের দোকানের মনু মিয়ার কাছে গেলেন এই 50,000 টাকার রহস্য জানার জন্য। মনু মিয়া প্রথমে ঘটনা অস্বীকার করলেও পরে পুলিশি ভয়ে সমস্ত ঘটনাটা খুলে বলেন তাদের। মনু মিয়া বলেন, ঘটনাটা বেশ কিছুদিন আগের। আমি বাজারে গেছিলাম দোকানের জন্য কিছু বাজার করতে। বাজার শেষে সিএনজি কইরা ফিরতাছিলাম। প্রায় এখানকার সিএনজি স্ট্যান্ডে পৌঁছে গেছি। হঠাৎ দেখি আমার পাশের সিটে একটা লাল কাপড়ের ব্যাগ পইড়া আছে। আমার পাশে যেই লোকটা বইছিল সে কিছুক্ষণ আগে নাইমা গেছে। ভাবলাম ভুল কইরা ব্যাগটা ফালাই গেছে। ব্যাগটা খুলতেই দেখলাম এই টাকার বান্ডেলটা। আমি তো অবাক। টাকাটা নিয়া বাড়িতে ফিরলাম। আমার বাড়িতে আমার স্ত্রী, এক মাইয়া আর এক নাতিন থাকে। অভাবের সংসার। ভাবলাম এইবার একটা মুদির দোকান দিব, কিন্তু বাড়িতে ফিরতেই দেখলাম নাতিন ভয়ঙ্কর অসুস্থ। একদিনে শুকাইয়া প্রায় কাঠ। জ্বর আসে যায়। কত ডাক্তার দেখাইলাম, কিছুই হইল না। এই বান্ডেলটার একটা অদ্ভুত ক্ষমতা আছে স্যার। এইখান থেকে যত টাকাই খরচ করা হোক টাকা কমে না, 50,000 টাকাই থাকে। যত বেশি টাকা খরচ করলাম তত আমার নাতিন বেশি অসুস্থ হইতে থাকলো। পরে বুঝলাম এই টাকাতেই সমস্যা। টাকার আসল মালিকরে তো ফেরত দেওয়া সম্ভব না। টাকা এতিমখানায় দান কইরা দেই। তখন ঘটলো আবার আরেক কাণ্ড। আমি ভালো কইরা টাকাটা পকেটে নিয়ে এতিমখানায় গেলাম। টাকাটা যে পাওয়া টাকা এটা তাদের বলি নাই। হুজুর দানের কথা শুনে খুশি হলেন, খাতির যত্ন করলেন। যেই টাকাটা দিতে যাব দেখি পকেটে টাকা নাই। কি এক বেইজ্জতি কারবার। মাথা নিচু কইরা রাস্তায় হাঁটা দিলাম। হঠাৎ দেখি টাকাটা পকেটেই, অথচ তখন রাগে টাকার বান্ডেলটা ছুঁড়া ফালাইলাম রাস্তার খাদের পাশে। বাড়িতে ফিরা দেখি নাতিন আরো অসুস্থ, মরে মরে ভাব। বাড়িতে নেই বাজার, তাই দোকান খুললাম। দোকান খুইলা দেখি সেই বান্ডেলটা আমার ক্যাশ বাক্সে। কিছুই বুঝতাছিলাম না টাকাটার পিছু কেমনে ছাড়াই। এরপর থেকে রোজ দুপুরে ক্যাশ বাক্স খোলা রাইখা এই বেঞ্চিতে শুইয়া থাকি। অনেকে টাকা দেখলেও কেউ টাকা নেওয়ার সাহস পায় না। এই রিক্সাওয়ালা ভাই টাকাটা নিল। অবাক কারবার। ওই দিন বাড়িতে ফিরা দেখি আমার নাতিন আগের মতো সুস্থ। এসআই ইকবাল সেই লাল ব্যাগে টাকার বান্ডেলটা ঢোকালেন। কঠিন চোখে তাকালেন মনু মিয়া এবং মনসুর আলীর দিকে। এরপর বললেন,
তোমরা দুজনে ঝামেলা বাঁচিয়ে আমার ঘাড়ে চাপিয়ে দিলে। তোমাদের জন্যে আমার মেয়ে আজ অসুস্থ। এখন এই টাকার ব্যাগটা তোমাদের দুজনের একজনকে নিতে হবে। আমাকে ঝামেলা মুক্ত করো, না হলে খবর আছে তোমাদের। কথাটা শোনার পর বড় বড় চোখ করে মনসুর আলী এবং মনু মিয়া একে অপরের মুখের দিকে তাকালো। এরপর দে ছুট, দুইজন দুই দিকে ছুটল। তাদের আর পাওয়া গেল না। এসআই ইকবাল বেশ চিন্তায় পড়ে গিয়েছেন। টাকার ব্যাগটা হাতে রাস্তায় কিছুক্ষণ হাঁটলেন। একটা হোটেলে গিয়ে 3 কাপ চা খেলেন। এরপর বাড়িতে ফিরতেই দেখলেন তার মেয়ে আগের মতো সুস্থ, ছুটে বেড়াচ্ছে পুরো বাড়ি। ইকবালের মাথার ওপর থেকে একটা বড় বোঝা নামলো। টাকার ব্যাগটা তিনি হোটেলে ফেলে এসেছেন। কে জানে এখন টাকার বান্ডেলটা আবার কার বাড়িতে যাবে। এই অভিশাপের শুরু কোথা থেকে, কয়টা পরিবার ঘুরে টাকাটা তার কাছে এসেছে, আর কয়টা পরিবারে ঘুরবে এই টাকাটা, কিছুই জানেন না ইকবাল। এই অভিশাপের শেষ কোথায়